হ্যালো স্টুডেন্টস, আজ আমরা দৃঢ় বস্তুর ঘূর্ণনের স্যাবুকের 477 পাতায় যে অঙ্কগুলো আছে দৃঢ় বস্তুর ঘূর্ণন পার্ট 2 এর অঙ্কগুলো আজকে আমরা করব। আগে দিন আমরা পার্ট 1 এ 9 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজ আমরা পার্ট 2 10 থেকে শুরু করব। দেখি কতটা করতে পারি, মেবি 20 পর্যন্তই করব। ঠিক আছে? তো দৃঢ় বস্তুর ঘূর্ণনে কি বলছে, পার্ট 2 এর প্রথম অঙ্ক আমাদের কোশ্চেন নাম্বার 10। বলছি m ভরের একটি কণা x অক্ষের সমান্তরাল একটি রেখা বরাবর সমবেগে যাচ্ছে, মূলবিন্দু সাপেক্ষে কণাটির কৌণিক ভরবেগ কত হবে? তো কি বলছে, আমাদের বলছে যে m ভরের একটা কণা x অক্ষের সাপেক্ষে x অক্ষের সমান্তরাল একটা রেখা বরাবর সমবেগে যাচ্ছে। কিভাবে যাচ্ছে বস্তু কণাটি? সমবেগে। যদি সমবেগে যায় তাহলে কিন্তু সমবেগে যদি যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ত্বরণের মানে কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে? তো সেক্ষেত্রে কি হবে, যেহেতু বস্তুটা সমবেগে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে একটা রৈখিক যে ভরবেগ, রৈখিক ভরবেগটা কি হবে, রৈখিক বেগ যেটা সেটা কিন্তু সমবেগে যাওয়া মানে কি, রৈখিক বেগ যে ভি, সেই ভি এর মানটা কিন্তু কনস্ট্যান্ট হয়। সমবেগ মানে কি জানি, যে এখন আমার বেগ কত v1, আবার 2 সেকেন্ড পরে আমার বেগ কত হলো, যদি ধরি v2, তাহলে 2 সেকেন্ডের মধ্যে অ্যাকচুয়াল সমবেগ যদি দেখি সেক্ষেত্রে কি হয়, v1 আর v2 সমান হয়ে যায়। অর্থাৎ আমার এখনের বেগ এবং তখনের বেগ দুটোই কিন্তু সমান। তাকে আমরা কি বলবো, সমবেগ বলবো। অর্থাৎ বেগের কোনো পরিবর্তন হয় না। যদি বেগের কোনো পরিবর্তন না হয় তার মানে বেগ কনস্ট্যান্ট। তাই বলছে যে সমবেগের ক্ষেত্রে কি হয়, রৈখিক বেগ কনস্ট্যান্ট হয়। রৈখিক বেগ যদি কনস্ট্যান্ট হয়, ভি ইকুয়াল টু আমরা কি জানি, ওমেগা আর। ভি ইকুয়াল টু ওমেগা ইনটু আর। আর তো সবসময় কিন্তু কনস্ট্যান্ট থাকবে। আর যদি ভি যদি কনস্ট্যান্ট তাহলে নিঃসন্দেহে ওমেগা কিন্তু কনস্ট্যান্ট হবে। ওমেগা কি হবে, কনস্ট্যান্ট হবে। তাই বলছে এখানে যদি আর তো আমাদের সবসময়ের জন্য ধ্রুবক, তাহলে কি হবে, মূলবিন্দু সাপেক্ষে কৌণিক ভরবেগ কি হবে? তাহলে ওমেগা মানে কি, ওমেগা মানে আমাদের হচ্ছে কৌণিক বেগ। তাই তো কৌণিক বেগ তাহলে আমাদের কি হচ্ছে, ধ্রুবক। তাহলে কৌণিক ভরবেগ কি হবে? কৌণিক ভরবেগ মানে আমরা কি লিখতে পারি, কৌণিক ভরবেগ মানে হচ্ছে আই ওমেগা। আই জড়তার ভ্রামক, যা ভরের সমতুল্য রাশি, সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকে। যেটা পার্টিকুলার বস্তুর জন্য আই এর মান সমাজে ধ্রুবক, তাহলে ওমেগাও তো কনস্ট্যান্ট, তাহলে টোটালটা কিন্তু কনস্ট্যান্ট থাকছে। টোটালটা কিন্তু কি হচ্ছে, কনস্ট্যান্ট থাকছে। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কি হচ্ছে, জড়তা আমাদের যে আই ওমেগা বা কৌণিক ভরবেগ, তার মানটা কিন্তু কনস্ট্যান্ট হচ্ছে। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 11তে কি বলছে, একটা অনুভূমিক তলে এম ভর এবং আর ব্যাসার্ধের একটি চাকতি ওমেগা কৌণিক বেগ নিয়ে আবর্তিত হচ্ছে, মূলবিন্দু ও এর সাপেক্ষে চাকতির কৌণিক ভরবেগের মান কত হবে? এটা আমাদের কোশ্চেন দিয়েছে, কোশ্চেন নাম্বার 11। কি বলছে কোশ্চেন নাম্বার 11তে, কোশ্চেন নাম্বার 11 বলছে যে একটি অনুভূমিক তলে এম ভর, এই যে চাকতিটা আছে, চাকতির ভর কত বলছে এম, এই চাকতির ভরটা কত বলছে, চাকতির ভরটা বলছে এম ভর, এবং বলছে আর ব্যাসার্ধ, এবং এই যে ব্যাসার্ধটা আছে সেটা বলছে আর ব্যাসার্ধ। সেই আর ব্যাসার্ধের এবং এম ভরের একটা চাকতি ওমেগা কৌণিক বেগ নিয়ে আবর্তিত হচ্ছে। কারণ একটা ওমেগা কৌণিক বেগ নিয়ে এর উপর দিয়ে কিন্তু গড়িয়ে গড়িয়ে সামনের দিকে এগোচ্ছে। এখন বলছে মূলবিন্দু ও এর সাপেক্ষে চাকতির কৌণিক ভরবেগের মান কত হবে? মূলবিন্দু ও এর সাপেক্ষে, অর্থাৎ এই যে ও এর সাপেক্ষে চাকতির, আমাদের বলেছে কি চাকতির কৌণিক ভরবেগের মান কত। আমরা কিভাবে বের করতে পারি অঙ্কটা? আমাদের বলছে যেহেতু এটা হচ্ছে এই এক্স অক্ষের উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি কিন্তু এক্স অক্ষের উপরে কিন্তু এই যে চাকতির পরিধি কিন্তু এক্স অক্ষের উপর অবস্থিত। চাকতির পরিধি কি বললাম, এক্স অক্ষের উপরে অবস্থিত। অর্থাৎ পরিধি বরাবর তাহলে ঘূর্ণন হচ্ছে। যদি পরিধি বরাবর ঘূর্ণন হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে অর্থাৎ প্রান্ত বিন্দু দিয়ে যাচ্ছে বলতে পারি আমরা, ও এবং এক্স এর প্রান্ত বিন্দু, অর্থাৎ চাকতির যে প্রান্ত বিন্দু, সেই প্রান্ত বিন্দু দিয়ে চাকতিটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। যদি প্রান্ত বিন্দু দিয়ে গড়িয়ে গড়িয়ে যায় সেক্ষেত্রে আমরা লম্ব অক্ষ উপপাদ্য ইউজ করতে পারি এখানে। ঠিক আছে? আমাদের একটা উপপাদ্য সমান আছে, আমাদের এখানে একটা উপপাদ্য ছিল সমান্তরাল অক্ষ উপপাদ্য। আমরা কিন্তু সেই সমান্তরাল অক্ষ উপপাদ্য এখানে ইউজ করব। কোনটা ইউজ করব? সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষ উপপাদ্য থেকে আমরা কি পাই, তাহলে এখানে সমান্তরাল অক্ষ উপপাদ্য যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে আমরা কি পাবো, সমান্তরাল অক্ষ উপপাদ্য অনুযায়ী আমরা পেতে পারি যে কোন একটা অক্ষের সাপেক্ষে, কোন একটা অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক যদি আমাদের আই হয়, তার সূত্রটা কি আছে, কোন একটা অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক যদি আই হয়, সেই আই এর মান কিভাবে পেতে পারি আমরা, আই সিএম অর্থাৎ সেন্টার অফ মাস, তার মধ্য দিয়ে জড়তা ভ্রামক সেটা প্লাস এম ডি স্কয়ার, প্লাস এম ডি স্কয়ার। ডি মানে দূরত্ব বলেছিল, এখানে ডি মানে অ্যাকচুয়ালি আমাদের কত, ডি মানে হচ্ছে আমাদের এখানে আর অ্যাকচুয়ালি, তাহলে এম আর স্কয়ার। আই সিএম মানে কি, চাকতির মধ্য দিয়ে যে চাকতির যে ভরকেন্দ্র, সেই ভরকেন্দ্রের মধ্য দিয়ে জড়তার ভ্রামক, তার মান কত হবে এখানে, তার মান হবে হাফ এম আর স্কয়ার প্লাস এম আর স্কয়ার।
তার মানে কত হচ্ছে তাহলে 2 একে 2 2 একে 3 3/2 m r স্কয়ার। তাহলে কত হবে 3/2 m r স্কয়ার। এটা আমাদের কিসের মান? আমাদের জড়তা ভ্রামকের মান, যে কোনো অক্ষের সাপেক্ষে বা কোনো একটা অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামকের মান। চেয়েছেটা কি আমাদের? চাকতির কৌণিক ভরবেগের মান কত। তো কৌণিক ভরবেগ মানে কত? কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগের মান কত হবে? কৌণিক ভরবেগকে আমরা কি দিয়ে লিখি? এল। এল ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? এল ইজ ইকুয়াল টু আই ইন্টু ওমেগা। আই মানে কত? 3/2 m r স্কয়ার, এটা হচ্ছে আই এর মান, ইন্টু কি হবে? ইন্টু ওমেগা বসে যাবে। তাহলে 3/2 m r স্কয়ার ওমেগা। তাই আমাদের অ্যান্সার আছে 3/2 m r স্কয়ার ওমেগা। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এটা হলো কোশ্চেন নাম্বার 11। এবার আমরা দেখবো কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12টা অ্যাকচুয়ালি কোনো অঙ্কই নয়, এটা অ্যাকচুয়ালি আমাদের লম্বা ছক আছে না একটা, বইয়ের 2.5 পাতার মতো একটা ছক আছে, যেখানে বিভিন্ন রিং বা বিভিন্ন দণ্ড বা চাকতি, কোনো গোলক বা খোলক, তাদের সাপেক্ষে প্রত্যেকের বিভিন্ন রকম, মানে কখনো লম্বা হচ্ছে, কোনো অভিলম্ব বরাবর, কখনো তাদের ব্যাস বরাবর, তাদের যে জড়তা ভ্রামকের মানগুলো দেওয়া আছে না, সেইগুলো যদি আমরা মুখস্থ করি তাহলে কিন্তু আমাদের এই প্রশ্নগুলো, মানে পরে যে কোশ্চেনটা আছে কোশ্চেন নাম্বার 12, এই ধরনের প্রশ্ন খুব একটা অসুবিধা হয় না, ওই ছক থেকেই দেবে। তো বলছি এম ভর এবং আর ব্যাসের একটা বৃত্তাকার তারের ব্যাসের সাপেক্ষে তাদের জড়তা ভ্রামকের মান কত হবে? এটা হচ্ছে হাফ এম আর স্কোয়ার হয়, ঠিক আছে। এটা যদি ছক দেখা যায় তাহলে লেখা আছে ছক এ আছে আই ইজ ইকুয়াল টু কত? হচ্ছে হাফ এম আর স্কোয়ার। অপশন এ হচ্ছে এটা রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে 12 দাগে কি বললাম? 12 দাগে হচ্ছে হাফ এম আর স্কোয়ার হচ্ছে রাইট অ্যান্সার, হাফ এম আর স্কোয়ার। তারপরে কি বলছে কোশ্চেন নাম্বার 13, বলছে কোনো কণা, একটি কণাকে ক্রমহ্রাসমান দ্রুতিতে একটি বৃত্তাকার পথে আবর্তন করানো হচ্ছে, তাহলে নিজের কোনটা সঠিক হবে? তো কি বলছে, একটা কণাকে ক্রমহ্রাসমান দ্রুতিতে, যার মানটা ধীরে ধীরে কমছে, এমন দ্রুতিতে কিন্তু কি হচ্ছে, একটা বৃত্তাকার পথে আবর্তন করানো হচ্ছে, তাহলে কি হয়? কণাটির কৌণিক ভরবেগ কিন্তু ধ্রুবক থাকবে, কণাটি শুধুমাত্র কৌণিক ভরবেগের একটা দিক নির্দিষ্ট হবে, কণাটির ত্বরণ একসময় আছে সবসময় কেন্দ্র অভিমুখী হবে, আর কণাটির ঘূর্ণন সদৃশ পথ চলবে। কি হবে এক্ষেত্রে? বলছে সেক্ষেত্রে কণাটি কি হবে, যেহেতু কণাটি কি হচ্ছে, একটা ক্রমহ্রাসমান দ্রুতিতে বৃত্তাকার পথে আবর্তন করছে, এবং বৃত্তাকার পথের ক্ষেত্রে কি হয়, ব্যাসার্ধটা একই থাকছে, এবং সেজন্য কি হচ্ছে, কণাটির প্রতিটা মুহূর্তের জন্য তাদের ভরবেগের যে দিক, ভরবেগের মান একই থাকবে, কৌণিক ভরবেগের মান একই থাকবে, কারণ আই ওমেগা, ওমেগার মানটা কি হচ্ছে, একই থাকছে, তাই কি হচ্ছে আই এবং ওমেগা এদের গুণফল যেটা, তার মানটা একই থাকবে। ফলে কি হবে, এদের যে ওমেগার মানটা একই থাকছে, কিন্তু ওমেগার যে দিকটা, সেই দিকটা কিন্তু প্রতি মুহূর্তে বদলাচ্ছে, সেই দিকটা কি হচ্ছে, প্রতি মুহূর্তে আমাদের বদলাবে। এর ব্যাখ্যাটা কিন্তু আমাদের নেক্সট যে কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 14, সেখানে কিন্তু ব্যাখ্যাটা আমাদের দেওয়া থাকবে, যে কেন অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 13 অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন বি হচ্ছে এটা রাইট অ্যান্সার। এর ব্যাখ্যা দেওয়া আছে, এক্সপ্লেন করা আছে কিন্তু কোশ্চেন নাম্বার 14-তে, ঠিক আছে। তো কোশ্চেন নাম্বার 14 কি বলছে আমরা একটু সেটা দেখে নেব। কোশ্চেন নাম্বার 14 কি বলছে, এল দৈর্ঘ্যের একটা অপ্রাযোজ্য সুদর্শন তারের সঙ্গে এম ভরের একটা পিণ্ড যুক্ত করে তার থেকে একটি উলম্ব অবলম্বন থেকে ঝোলানো হলো। উলম্বের চারিদিকে পিণ্ডটি ওমেগা রেডিয়ান পার সেকেন্ড কৌণিক দ্রুতিতে অনুভূমিক বৃত্তপথে ঘুরছে। ঝুলন বিন্দু সাপেক্ষে কি হবে, নিজের 4টে অপশন আছে, তার মধ্যে কোনটা সঠিক সেটা আমাদের বলতে হবে। তো কি করতে পারি এক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হলো এটা এরকম, যে এল ভেক্টর সমান সমান কি হয়, আর ভেক্টর ক্রস পি ভেক্টর, তার মানে আর পি সাইন থিটা। আর পি যদি সাইন থিটা হয়, আবার পি মানে কি, পি মানে হচ্ছে রৈখিক ভরবেগ, তার মান কত, আর ইন্টু কি হয়, এম ভি সাইন থিটা, ঠিক আছে, এম ভি সাইন থিটা। এটা আমরা পেলাম। এখন আমরা মানগত ভাবে দেখছি, ঠিক আছে, আমরা কি দেখছি, মানগত ভাবে। যদি এটা হয় তাহলে আমরা এখানে কি পেতে পারি, আমরা এখান থেকে বলতে পারি যে এই যে আরটা, অর্থাৎ এখানে যদি একটা অবলম্বন থেকে যদি একটা আমরা কোনো বস্তুকে ঝুলিয়ে দিই, এবং এটা যদি তার মূলবিন্দু হয়, এখানে যদি এটা ব্যাসার্ধ হয় আর, ঠিক আছে, তাহলে এটা যদি আমাদের এল হয়, তাহলে আমরা কি করতে পারি, আমরা বলতে পারি যে এক্ষেত্রে আমাদের যে আর এর যে মানটা, এখানে সব মান পাবো, আমরা শুধু এল পাবো, তা আর এর যে মানটা সেটা কিন্তু কনস্ট্যান্ট, এবং সেটা যদি ওমেগা কৌণিক বেগ যদি এভাবে ঘুরতে থাকে, ওমেগা কৌণিক বেগ নিয়ে যদি ঘুরতে থাকে, এই ওমেগার মানটা কি হয়, কনস্ট্যান্ট হয়। কেন কনস্ট্যান্ট হয়, কারণ আমাদের প্রতিটা মুহূর্তের জন্য সে কিন্তু এই বৃত্তাকার পথে কিন্তু অবলম্বন করবে, অর্থাৎ আর এর মানটা কিন্তু সবসময়ের জন্য একই থাকবে। যেহেতু একই বৃত্তাকার পথে সে বারবার ঘুরছে, সেজন্য আমাদের কি হবে, ওমেগার মানটা কি হবে, কনস্ট্যান্ট হবে।
ওমেগার মান কি হবে কনস্ট্যান্ট। ওমেগা যদি কনস্ট্যান্ট হয় তার মানে আমরা বলতে পারি ভি ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু আর। এখানে আর তো কনস্ট্যান্ট, ওমেগাও যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভিও কিন্তু কনস্ট্যান্ট হবে। তো এখানে তাহলে আর কনস্ট্যান্ট, এন কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট, সাইন থিটা কনস্ট্যান্ট। সাইন থিটা, থিটাটা কি অ্যাকচুয়ালি পি আর এবং আর এর মধ্যবর্তী কোণ। তাহলে এখানে কি হবে, এটাও কিন্তু একটা কনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে। তাই বলা হচ্ছে যে মান তাহলে কি থাকছে, মান তাহলে কি একই থাকছে বা ধ্রুবক থাকছে। তাহলে অভিমুখ দেখি, অভিমুখের ক্ষেত্রে কি হয়, অভিমুখের ক্ষেত্রে যেটা সেটা হলো যে আমরা জানি এল ভেক্টর সমান সমান আর ভেক্টর ক্রস পি ভেক্টর। এটা যদি হয় আমরা বলতে পারি যে আর ভেক্টর এবং পি ভেক্টর এই যে দুটো ভেক্টরে একেবারে কিন্তু ক্রস প্রোডাক্টে আছে। একেবারে যদি ক্রস প্রোডাক্টে থাকে আমরা জানি একটা যদি এক্স অক্ষ বরাবর একটা যদি ওয়াই অক্ষ বরাবর হয় তাহলে আরেকটা ভেক্টরকে তাদের সঙ্গে লম্বভাবে থাকবে, অর্থাৎ জেড অক্ষ বরাবর থাকবে। তাদের সঙ্গে কিভাবে থাকবে, লম্বভাবে থাকবে, অর্থাৎ সেটাকে বলা হয় জেড অক্ষ বরাবর থাকবে। ওকে, তো আমরা সেটাই করতে পারি এখান থেকে। তার মানে আমরা বলতে পারি আর ভেক্টর এবং পি ভেক্টর এই দুটো যদি চেঞ্জ হয়, আর চেঞ্জ এখানে হবে প্রতিটা মুহূর্তের জন্য, আর ভেক্টর এবং পি ভেক্টর চেঞ্জ হবে প্রতিটা মুহূর্তের জন্য। এখন আর ভেক্টর এদিকে কাজ করছে, এখন একটু পরে এদিকে কাজ করবে, একটু পরে এদিকে কাজ করবে, একটু পরে এদিকে কাজ করবে, প্রতিটা মুহূর্তের জন্য আর ভেক্টরের মান চেঞ্জ হবে এবং পি ভেক্টরের মানটাও চেঞ্জ হবে। রৈখিক ভরবেগ যেটা, পি ভেক্টর যদি চেঞ্জ হয় তাহলে এই দুটো যদি চেঞ্জ হয় তার মানে সেটা কি হবে, এল এর মানটাও কিন্তু চেঞ্জ হবে। কৌণিক ভরবেগ তার মানটা কিন্তু চেঞ্জ হবে প্রতি মুহূর্তের জন্য, দিক অভিমুখটা। তার মানে কি বললাম, তাহলে মান একই থাকছে বাট অভিমুখটা প্রতিটা মুহূর্তে কি হচ্ছে, পরিবর্তিত হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। বোঝা গেল? অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অপশন সি তে আছে কি, কৌণিক ভরবেগের অভিমুখ পরিবর্তিত হলেও মান অপরিবর্তিত থাকে। তো অভিমুখ পরিবর্তিত হলেও কিন্তু আমাদের কি হচ্ছে, অভিমুখ পরিবর্তিত হলেও মান কিন্তু কনস্ট্যান্ট আছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15 কি বলছে? কোশ্চেন নাম্বার 15 বলছে যে গতিশীল একটা বস্তুর কৌণিক ভরবেগ ধ্রুবক থাকে যদি বস্তুটির উপর কি হবে সেটা আমাদের অপশন বলতে হবে। যে বাহ্যিক বল প্রযুক্ত হয়, বাহ্যিক টর্ক প্রযুক্ত হয়, চাপ প্রযুক্ত হয় না বাহ্যিক টর্ক প্রযুক্ত না হয়। আমরা জানি কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে বলতে পারি কি হয়, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রে বলা হচ্ছে যে বাহ্যিকভাবে যদি কোনো বস্তুর উপর টর্ক প্রযুক্ত না করা হয় তাহলে কি হয় না, যে আমাদের কৌণিক ভরবেগ যেটা সেটা কিন্তু আমাদের কি থাকবে, ধ্রুবক থাকবে, অর্থাৎ আই ওমেগা যেটা সেটা কনস্ট্যান্ট থাকবে। তো সেটা কখন, যখন টর্কের মান কিন্তু জিরো। তা কোথা থেকে বলতে পারি আমরা, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে এটা আমরা বলতে পারি। অপশন ডি হচ্ছে এটা রাইট অ্যান্সার। তারপরটা কি বলেছে, কোশ্চেন নাম্বার 16 কি বলছে? কোশ্চেন নাম্বার 16 বলছে যে আর এবং 4r ব্যাসার্ধ বিশিষ্ট দুটি লোহার চাকতির বেদ টি এবং টি/4, ওদের জড়তার ভ্রামক যথাক্রমে আয়ন এবং I2 যদি হয় তাহলে আমাদের নিজের কোন সম্পর্কটা সঠিক হবে সেটা বলতে হবে। চারটা অপশন আছে। তো আর এবং 4r ব্যাসার্ধ বিশিষ্ট দুটি লোহার চাকতির বেদ আর টি এবং টি/4 বলেছে। তো কি করতে পারি, আমি ধরলাম প্রথম চাকতির জন্য আমি ধরলাম আমার জড়তার ভ্রামক আয়ন ইজ ইকুয়াল টু কত, হাফ ইন্টু এম ইন্টু কি হবে আর স্কোয়ার। তাই এম ওয়ান ধরলাম, কারণ যেহেতু দুটোর বেদ আলাদা আলাদা বলে দিয়েছে আর দুটো লোহার চাকতি বেদ আলাদা যেহেতু, তাই তাদের কি হবে, ভরটাও কিন্তু আলাদা আলাদা আসবে। তাই আমরা এম আলাদা ধরে নিলাম যে আয়ন ইজ ইকুয়াল টু হাফ এম ওয়ান আর স্কোয়ার। এবং দ্বিতীয় চাকতির ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, I2 সমান সমান হাফ M2 আর স্কোয়ার। আর মানে এখানে বলেছে 4r, এখানে আর মানে কত বলেছে, 4r তার স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখন যেটা করতে পারি, এখান থেকে M1 এবং M2 এর মধ্যে রিলেশন কি সেটা আমাদের বের করতে হবে, তবে আমরা আয়ন এবং I2 এর মধ্যে রিলেশন লিখতে পারবো। তো M1 এবং M2 এর মধ্যে রিলেশনটা কি করে পেতে পারি, তার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যেটা দেখবো সেটা হলো যে প্রথম চাকতির ক্ষেত্রে আমরা কি জানি, ভর বলে দেওয়া আছে, M1 ধরে নিয়েছি ভর, আর বেদ বলে দেওয়া আছে, টি বলে দেওয়া আছে বেদ। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর বাই কি আয়তন, ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন। তাহলে আমরা যদি এম বের করি তাহলে কি হবে, রো ইন্টু ভি হবে। রো মানে কত আছে, রোর জায়গায় রো থাক, আর ভি মানে কত, পাই আর স্কোয়ার। আচ্ছা আর মানে এখানে আরই হবে প্রথম ক্ষেত্রে, তো আর স্কোয়ার ইন্টু কত, ইন্টু টি। রো ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু টি পেলাম। এবার যদি আমরা এম এর মান বেরোই তাহলে এম টুর মান কত হবে, রো ইন্টু ভি। এখানে রো মানে রো থাকবে, যেহেতু দুটোই লোহার চাকতি তাই তাদের ঘনত্ব কিন্তু সেম। আয়তনটা কত হবে, এখান থেকে 4, আর মানে এখানে অ্যাকচুয়ালি তো 4r তার স্কোয়ার ইন্টু কত, ইন্টু টি/4, কারণ আমাদের বেদ বলেছিল টি/4 দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, এখানে দুটো চার আছে, এখানে একটা চার আছে, 4 স্কোয়ার মানে কি দুটো চার, এখানে একটা চার, একটা চার কেটে গেলে একটা 4 থেকে যাবে, সেটা আগে লিখলাম, রো পাই আর স্কোয়ার টি।
তাহলে এই রো পাই আর স্কোয়ার টি মানে তো m1, তাহলে আমরা 4 ইন্টু m1 লিখতে পারি, m2 সমান সমান, এই হচ্ছে আমাদের m1 এবং m2 এর মধ্যে রিলেশন। এখন ওইটা কি করতে হবে, এখানে ইনপুট করতে হবে, ইনপুট করলে কত পাবো, হাফ ইন্টু কত হবে, m2 এর জায়গায় 4 ইন্টু m1, 4m1 লিখলাম, 4m1 ইন্টু কত হবে 4r স্কোয়ার, 4r তার স্কোয়ার, তাহলে এখান থেকে 4 স্কোয়ার 16, 4 16 কত 64 আগে লিখলাম, ইন্টু হাফ কি পড়ে থাকবে, তাহলে এখানে m1 পড়ে থাকবে আর এখান থেকে r স্কোয়ার পড়ে থাকবে, তাহলে হাফ m1 r স্কোয়ার মানে কি, মানে আয়ন, মানে 64 আয়ন, তাহলে i2 এর মান কত হচ্ছে, তাহলে 64 আয়ন। ক্লিয়ার? এটাই আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার এটা হচ্ছে কোশ্চেন নাম্বার, অপশন নাম্বার হচ্ছে এ, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, i2 = 64 ইন্টু আয়ন। ঠিক আছে, এটাই আমাদের রাইট অ্যান্সার হবে। WB WB না AIEEE এখানে পড়েছিল 2003 সালে, এই পরীক্ষায় এসেছিল এই কোশ্চেনটা। কোশ্চেন নাম্বার 17 কি বলছে, আমরা 17 দাগটা একটু দেখবো। 17 বলছে যে 5 সেমি ব্যাসার্ধের একটা চাকতি আছে, 5 সেমি ব্যাসার্ধের একটা চাকতি আছে, যে চাকতিকে কি করা হচ্ছে, একটা জড়তার ভ্রামক বলে দেওয়া আছে 0.00, তার জড়তার ভ্রামক কত বলেছে 0.0002 কেজি মিটার স্কোয়ার। বলছে চাকতিটির পরিধি বরাবর 20 নিউটন মানে একটা স্পর্শকে বল প্রয়োগ করা হলে চাকতিটির কৌণিক ত্বরণের মান কত হবে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার এককে, সেটা আমাদের লিখতে হবে বা বলতে হবে। তো কি করতে পারি আমরা সেক্ষেত্রে, যা যা দেওয়া আছে সেই ইনফরমেশন গুলো আগে আমরা লিখে নিই। কোশ্চেন নাম্বার 17 কি কি দেওয়া আছে আমাদের, দেওয়া আছে আর এর মান 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার লিখে রাখলাম। আচ্ছা, জড়তার ভ্রামক কত বলা আছে, আই এর মান 0.02 কেজি মিটার স্কোয়ার বলে দেওয়া আছে। আর কি বলে দেওয়া আছে, আর বলা আছে এফ এর মান, এফ মানে বলছে 20 নিউটন, এফ এর মান বলছে। আচ্ছা, আমরা এটা তো এসআই একক, এটাও তো এসআই একক, তাহলে এটাকে এসআই একক করা উচিত। তাহলে কত হবে, 5 সেন্টিমিটারকে যদি আমি মিটারে করতে চাই তাহলে আমরা 100 দিয়ে ভাগ করতে হবে, মানে কত হবে 0.05 মিটার। তাহলে এই তিনটে ভ্যালু আমার বলে দেওয়া আছে, বের করতে বলেছে কি কৌণিক ত্বরণের মান কত, অর্থাৎ আলফার মান কত বের করতে বলেছে। তা আমরা কি জানি, আমাদের জানতে হবে, উই নো, আমরা জানি, কি জানি আমরা জানি যে টর্ক ইজ ইকুয়াল টু আই আলফা, আবার আমরা জানি টর্ক ইজ ইকুয়াল টু এফ ইন্টু আর, এটা দুটোই কিন্তু পসিবল। তাহলে আমরা এখান থেকে দুটোরই টর্ক একই, তার মানে বলতে পারি আই আলফা সমান সমান এফ ইন্টু আর, তার মানে আলফা সমান সমান এফ ইন্টু আর বাই হচ্ছে আই। এখানে এফ এর মান বসিয়ে দাও, এফ এর মান বসালে কত হবে 20 নিউটন এফ এর মান বলেছে। আচ্ছা, আর এর মান কত বলেছে 0.05 বাই আমার আই এর মান বলেছে 0.02, দশমিকের পরে দুটো সংখ্যা, দশমিকের পরে দুটো সংখ্যা দশমিক উঠে যাবে, 2 একে 2, 5 2 10 2 20, 5 10 কে 50, 50 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 17 দাগের অ্যান্সার, 50 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার উত্তর হবে। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 18টা কি বলছে, দুটি চাকতি যাদের আয়ন এবং আই2 জড়তার ভ্রামক বিশিষ্ট দুটি চাকতি যাদের ওমেগা এবং ওমেগা 2 কৌণিক বেগ নিয়ে তাদের ভরকেন্দ্রগামী উলম্ব অক্ষের সাপেক্ষে আলাদা আলাদা ভাবে ঘুরছে। ঘুরান্ত চাকতি দুটিকে সমাক্ষীয়ভাবে সংযুক্ত করলে সংস্থাটির কৌণিক গতিশক্তি কত হবে? খুব ভালো কোশ্চেন এটা, কোশ্চেন নাম্বার 18। তো কি বলছে, দুটো আলাদা আলাদা চাকতি আছে যারা একটা অক্ষের সাপেক্ষে, প্রথম চাকতি যার জড়তার ভ্রামক আয়ন এবং দ্বিতীয় চাকতি যার জড়তার ভ্রামক আই2, তারা কিন্তু একটা অক্ষের সাপেক্ষে ঘুরছে। এটা যদি অক্ষ হয় এর সাপেক্ষে ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে, এটা ওমেগা, যেটা ওমেগা 1 এটা ওমেগা 2 কৌণিক বেগ নিয়ে ঘুরছে। এর ক্ষেত্রে জড়তার ভ্রামক বলছে আয়ন, এর ক্ষেত্রে জড়তার ভ্রামক বলছে আই2। এখন কি করা হচ্ছে, কি এই দুটোকে সংযুক্ত করে একটাই সমাক্ষীয় করে দিলাম। একটা অক্ষের সাপেক্ষে ঘুরছে, ধরলাম ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরবে, এক্ষেত্রে জড়তার ভ্রামক আয়ন, এক্ষেত্রে আই2 ছিল, যা ছিল তাই থাকবে। তো এদের টোটাল যে জড়তার ভ্রামক সেটা কত হবে, এদের টোটাল জড়তার ভ্রামকটা হবে আই টোটাল হয়ে যাবে, আই টোটাল হয়ে যাবে। তো যখন আমরা কি করব, আমরা এই হচ্ছে আমাদের অঙ্কটার ওভারঅল একটা চিত্র আমরা আঁকলাম। তো এক্ষেত্রে কি বলা হচ্ছে, আয়ন এবং আই2 জড়তার ভ্রামক, অর্থাৎ ধরলাম প্রথম চাকতির ক্ষেত্রে আমার জড়তার ভ্রামক আয়ন এবং কৌণিক বেগ কত ওমেগা 1, এবং দ্বিতীয় চাকতির ক্ষেত্রে আই2 জড়তার ভ্রামক আই2 এবং কৌণিক বেগ ওমেগা 2 ধরে নিলাম আমরা, বলে দেওয়া আছে প্রশ্নে এটা। তাহলে আমরা এই ক্ষেত্রে যেটা লিখতে পারি সেটা হলো, যখন তারা আলাদা আলাদা ভাবে অক্ষের সাপেক্ষে ঘুরছে, তখন, অর্থাৎ আমি লিখবো এখানে আলাদা, যখন আলাদা আলাদা ভাবে ঘুরবে তখন আমরা কি করতে পারি,
আলাদা আলাদা ভাবে যখন ঘুরবে তখন আমরা যেটা বলতে পারি টোটাল ভরবেগ যেটা হবে এদের, সে টোটাল ভরবেগ কত হবে, টোটাল কৌণিক ভরবেগ যেটা বলি আমরা, তার মান হবে আয়ন ওমেগা ওয়ান প্লাস I2 ওমেগা 2। আলাদা আলাদা ভাবে যোগ হয়ে গেল টোটাল ওদের কৌণিক ভরবেগ। আচ্ছা, এটা গেল ওদের হচ্ছে যখন এটা আলাদা আলাদা ভাবে আছে। এবার ওরা কি করছে, এটা সমাক্ষীয় ভাবে ঘুরছে। কি করছে, এটা একটা অক্ষের সাপেক্ষে দুজনে ঘুরছে। ধরলাম যদি একটা অক্ষের সাপেক্ষে ঘুরে, এবার হচ্ছে একসঙ্গে আর একসঙ্গে সমাক্ষীয় ভাবে ঘুরছে, তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে টোটাল যে আইটা হবে, আই যে টোটাল পাবো আমরা, সেটা কি যাবে, I1 আর I2 যোগ হয়ে যাবে। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে আমরা এই টোটালের ক্ষেত্রে আমরা একটা ওমেগা পাবো। কি পাবো, একটা এক্ষেত্রে একটা কৌণিক বেগ ওমেগা ধরে নিলাম, টোটাল ওমেগাটা পাবো আমরা। তো এখানে তো অ্যাকচুয়ালি ঘূর্ণক কত আমাদের একটাই, যার সাপেক্ষে ঘুরছে, সেই ঘূর্ণক যদি একটা, তাহলে ওমেগা হবে একটা হবে, তাই তো, তাহলে ওমেগা সাপেক্ষে কিন্তু ঘুরছে। তাহলে এখন আমরা কি করতে পারি, আমরা জানি যে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলেছিল, যে বাহ্যিকভাবে যদি টর্ক প্রযুক্ত না করা হয় তাহলে কি হয়, কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে, তাই তো, অর্থাৎ আই ওমেগা কি হয়, কনস্ট্যান্ট হয়। অর্থাৎ টোটাল যে আমাদের এল, এই টোটাল এলটা কিন্তু অর্থাৎ দুটো আলাদা আলাদা ঘোরার ক্ষেত্রে যে ভরবেগ পেয়েছিলাম এবং একসঙ্গে একটা সমাক্ষীয় ভাবে ঘুরছে, এই ক্ষেত্রে যে ভরবেগটা পাবো, অর্থাৎ সংযুক্ত করার আগে এল এবং সংযুক্ত করার পরে এল, এই দুই যে এল পাচ্ছি, এই দুটো এল কিন্তু সবসময়ের জন্য কি থাকবে, সমান থাকবে। এটা কিভাবে বলতে পারি আমরা, এটা আমরা বলতে পারি কিন্তু কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমাদের আগের যে এলটা ছিল মানে সেইটা, এটা হচ্ছে আয়ন ওমেগা ওয়ান প্লাস I2 ওমেগা 2, এটা কি হচ্ছে, কার সঙ্গে সমান হবে, বলছে আই যে টোটাল যে আই আছে ইনটু ওমেগা, এর সঙ্গে কিন্তু সমান হবে। এবং পরের বার তো আমরা এটা পরের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, এটা টোটাল ছিল প্রথম ক্ষেত্রে, এটা ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে, এটা সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে। তো এটা আমরা ফার্স্ট বলতে পারি, এটাকে আমরা সেকেন্ড বলতে পারি। তো এই দুটো অ্যাকচুয়ালি সমান হয়ে যাবে, তাহলে এটা আই ওমেগা হবে, এক্ষেত্রে কত হবে, আই টোটাল যেটা হবে তার সঙ্গে কিন্তু ওমেগা গুণ হয়ে যাবে, সেটা এখানে করলাম। তাহলে এখান থেকে আমরা ওমেগার মান যদি বের করি তাহলে কত হবে, মানে I1 ওমেগা 1 প্লাস I2 ওমেগা 2 হবে, বাই কত হবে, বাই আই টোটালের মান কত, I1 প্লাস I2, আমরা আগেই লিখে রেখেছি, I1 প্লাস I2 হচ্ছে আই টোটালের মান, সেই মানটা বসিয়ে দিলাম। এটা গেল আমাদের ওমেগার মান। এখন আমাদের কি বের করতে বলেছে, যে সংস্থাটির কৌণিক গতিশক্তির মান কত হবে, কি বের করতে বলেছে, সংস্থাটির কৌণিক গতিশক্তি। তো সংস্থাটির কৌণিক গতিশক্তি যদি বের করতে হয় তাহলে কিভাবে বের করতে পারি, আমরা জানি কি কৌণিক গতিশক্তি যেটা হবে আমাদের টোটাল সংস্থা, মানে এই ক্ষেত্রে এই চিত্রের ক্ষেত্রে কৌণিক গতিশক্তির মান কত হবে, আমরা যদি বলি ই আর নাম দিলাম, তো হাফ আই ওমেগা স্কোয়ার। কারণ আমরা জানি গতিশক্তি মানে হাফ এম ভি স্কোয়ার হয়, রৈখিকের ক্ষেত্রে, কৌণিকের ক্ষেত্রে কত হবে, হাফ আই ওমেগা স্কোয়ার। তো হাফ থাকছে আই মানে কত, আই মানে অ্যাকচুয়ালি এখানে আই টোটাল, কিন্তু তার মান কত, I1 প্লাস I2, আমি একটু আগে বললাম আমরা এখানে যে চিত্রটা রেখেছিলাম তার জন্য করছি এটা, ইনটু ওমেগার মান কত, ওমেগার মান হচ্ছে এটা, অর্থাৎ I1 ওমেগা 1 প্লাস I2 ওমেগা 2 তার স্কোয়ার, কারণ টোটালটার স্কোয়ার আছে মাথায়, বাই কত আছে I1 প্লাস I2 তার স্কোয়ার। কারণ এটা কাটাকাটি করলে এখানে একটা I1 প্লাস I2 পড়ে থাকবে, তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, I1 ওমেগা 1 প্লাস I2 ওমেগা 2 তার স্কোয়ার বাই কত, বাই 2 ইন্টু I1 প্লাস I2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন সি হচ্ছে এটা রাইট অ্যান্সার। ওকে, অপশন সি হচ্ছে এটা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 19 কি বলছে, কোশ্চেন নাম্বার 19 কি বলছে, কোশ্চেন নাম্বার 19 বলছে কি বলছে, যে তিনটি অবিকল একই রকম বৃত্তাকার পাত আছে, মানে এ একটা বৃত্তাকার পাত, এ একটা বৃত্তাকার পাত এবং এ একটা বৃত্তাকার পাত, তিনটে অবিকল একই রকম বৃত্তাকার পাত, অর্থাৎ এদের প্রত্যেকের বাহুর দৈর্ঘ্য ধরলাম আমি এল, প্রত্যেকের বাহুর দৈর্ঘ্য ধরলাম আমি এল। ওকে, প্রত্যেকের বাহুর দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে একই রকম বর্গাকার পাত চিত্রে দেখানো অক্ষ বরাবর এমন ভাবে ঘুরছে, চিত্রে দেখানো অক্ষ বরাবর, অর্থাৎ এটা এদিক বরাবর ঘুরছে, এটা এদিক বরাবর ঘুরছে এবং এটা এদিক বরাবর ঘুরছে, এইভাবে কিন্তু তারা ঘুরছে। ঠিক আছে, তো যদি এরকমভাবে চিত্রে দেখানো এইভাবে যদি তারা ঘোরে, তাহলে বলছে এদের প্রত্যেকের গতিশক্তি সমান, এদের প্রত্যেকের কি বলছে, গতিশক্তি সমান। তো গতিশক্তি মানে কি, গতিশক্তিকে আমরা কে দিয়ে লিখি, কে মানে কত, হাফ আই ওমেগা স্কয়ার, একটু আগে করলাম এটা, আমরা সেখানে আমরা কি দিয়ে লিখেছিলাম, ই দিয়ে লিখেছিলাম। তো গতিশক্তি অ্যাকচুয়ালি কে দিয়ে লেখা হয় এবং হাফ আই ওমেগা স্কয়ার হবে। ঠিক আছে, তো হাফ আই ওমেগা তিনটে ক্ষেত্রে গতিশক্তি সমান মানে কি, তার মানে এখান থেকে আমরা বলতে পারি আই ওমেগা স্কয়ার সমান সমান 2k,
বলতে পারি এটা আই ওমেগা স্কয়ার সমান সমান 2k। এবং এখানে k এর মান এই তিনটে ক্ষেত্রে k এর মান কি, k এর মান কিন্তু কনস্ট্যান্ট। কারণ বলেছে কৌণিক এদের যে গতিশক্তি, সেই গতিশক্তিগুলো তিনটে ঘটনার ক্ষেত্রে গতিশক্তির মান সেম বলেছে। তাহলে গতিশক্তি আমি সমান বলতে পারি, আমি কনস্ট্যান্ট বলতে পারি। তাহলে এখানে এই পুরো পার্টটা কনস্ট্যান্ট হবে। আর এটা কনস্ট্যান্ট হোক, কিন্তু এখান থেকে আমরা পেতে পারি কি ওমেগা স্কয়ার সমান সমান 2k বাই i। ওমেগার মান কত হবে, রুট ওভারের মধ্যে 2k বাই i, সেখান থেকে কত হবে রুট ওভার 2k বাই রুট ওভার i। যেহেতু এই পার্টটা কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারি ওমেগা প্রপোর্শনাল 1 বাই রুট ওভার i। কেন না এটা কেন বলতে পারি আমরা, কারণ এই পার্টটা তো কনস্ট্যান্ট, এই পুরো উপরের পার্টটা তো কনস্ট্যান্ট, তার জন্য বলতে পারি ওমেগা প্রপোর্শনাল 1 বাই রুট ওভার i, এটা বলা যেতে পারে। এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব সেটা হলো এই যে তিনটে চিত্র পেলাম, এই তিনটে চিত্র থেকে আমরা জড়তার ভ্রামকের মানগুলো বের করার চেষ্টা করব। প্রথম ক্ষেত্রে আমরা জানি, প্রথম ক্ষেত্রে জড়তার ভ্রামকের মান কত, এটা আয়নের ক্ষেত্রে এর মান 1/12 কি হয়েছিল, l স্কয়ার বাই 1/12 হচ্ছে l স্কয়ার বাই l স্কয়ার ইনটু m। এটা ছিল জড়তার ভ্রামক। আমরা যদি আমাদের বের করা আছে আগে আমাদের বইতে, আমাদের বলেছিলাম গতকালই মানে প্রথম দিকেই বলেছিলাম এই ভিডিওগুলো শুরু করার আগেই, যে আমাদের কিন্তু এই ছক মুখস্থ করতে হয়। যে আমাদের যে বইতে 2.5 পাতা ছক আছে আমাদের, যে বিভিন্ন বৃত্তাকার পাত বা বিভিন্ন কোন অক্ষ বরাবর কিভাবে কাজ করছে এবং তাদের প্রত্যেকের মান কত, এইগুলো আমরা আগেই বলেছিলাম মুখস্থ করার কথা। তো এইগুলো যদি মুখস্থ করা থাকে তাহলে অঙ্কগুলো কিন্তু বড্ড সুবিধা হবে করতে। যেমন 455 পাতায়, নতুন যে স্যার প্রকাশনের বইতে 455 পাতায় যেগুলো আছে, 455 থেকে 457 পাতা পর্যন্ত যে 2.5 পাতা, যে আমাদের যে ছকগুলো আছে আয়তকার পাত বা বর্গাকার পাতের ক্ষেত্রে আমাদের যে ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে, কোনো প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের যে মানগুলো, সেই মানগুলো কিন্তু আমাদের মুখস্থ না থাকলে কিন্তু অঙ্কগুলো করা যায় না। তো এখানে বলে যে বর্গাকার অক্ষের সাপেক্ষে 1/12 l স্কয়ার ইনটু m হয়, এটা জড়তার ভ্রামকের মান। আচ্ছা, এখান থেকে আর কি হতে পারে, এটা হচ্ছে l স্কয়ার ইনটু m হচ্ছে, বা m l স্কয়ার এভাবে বলা যেতে পারে। আচ্ছা, এটা গেল আমাদের যে এইভাবে আছে বলে অক্ষের সাপেক্ষে হয়ে গেল, কিন্তু আমাদের কর্ণ বরাবর কোন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের মান কিন্তু আমাদের জানা নেই। তাহলে ধরে নিলাম এই ক্ষেত্রে আমাদের i1 জড়তার ভ্রামক, এই ক্ষেত্রে i2 এবং এই ক্ষেত্রে i3। এবং আমরা যদি এটা লম্ব অক্ষ বরাবর যেটা হয়, মানে পাতটা এইভাবে আছে এবং এইভাবে আছে, এই ক্ষেত্রে আমাদের যে জড়তার ভ্রামকের মান হয় সেটা হচ্ছে i3 ধরলাম, আমরা এটাকে i3 ধরেছি। এই i3 এর একটা মান আছে, i3 এর মানটা কত, i3 এর মান বলছে 1/6। কত হবে 1/6 আছে l স্কয়ার ইনটু m, l স্কয়ার ইনটু m। এটা কিন্তু আমাদের এই পাতের জন্য আমাদের জড়তার ভ্রামকের মান। আর আগে যেটা বললাম সেটা হচ্ছে এইভাবের জন্য, কিন্তু এই কর্ণ বরাবর থাকলে তার জড়তার ভ্রামকের মান কিন্তু আমাদের বের করা নেই। তাহলে আমাদের সেটা বের করতে হবে। আমরা কি জানি, লম্ব অক্ষ উপপাদ্য ইউজ করে এটা বের করা যায়। তো আমরা কি জানি, লম্ব অক্ষ উপপাদ্য ইউজ করলে আমরা কি পাবো, i1 প্লাস i2 সমান সমান i3, অর্থাৎ এইটা এবং এটা যোগ করলে আমরা এটা পাবো। এটা হচ্ছে লম্ব অক্ষ হচ্ছে উপপাদ্য বলেছিল। তো সেখান থেকে i2 বের করতে গেলে কি করতে হবে, আমাদের i2 বের করতে গেলে i3 মাইনাস i1, i3 থেকে কি করতে হবে, i1 বাদ দিতে হবে। i3 তে যদি আমরা i1 বাদ দিই তাহলে কত পাবো, i3 তে মানে 1/6 l স্কয়ার m মাইনাস 1/12 l স্কয়ার m। তাহলে কত হবে, 12 লসাগু, উপরে কত হবে, উপরে হবে হচ্ছে 6 × 2 l স্কয়ার m মাইনাস l স্কয়ার m, তার মানে হচ্ছে 1/12 হচ্ছে l স্কয়ার m। তাহলে এটাও কত পাচ্ছি আমরা i1 এর মান কত পাচ্ছি, i2 এর মান আমরা এটা এখানে লিখছি, i2 এর মান কত পেলাম, তাহলে 1/12 l স্কয়ার m, আমরা এটা পেলাম i2 এর মান। তাহলে আমরা তিনটে জড়তার ভ্রামকের মান পেয়ে গেলাম। এখন তিনটে জড়তার ভ্রামক যদি পেয়ে যাই, তাহলে এখান থেকে আমরা ওমেগা1, ওমেগা2 আর ওমেগা3। আচ্ছা, এই ক্ষেত্রে যদি ওমেগা1 কৌণিক বেগ নিয়ে ঘোরে, এটা আমরা এটা জড়তার ভ্রামক i1 ভিতরে লিখি, ওমেগা1 কৌণিক বেগ নিয়ে ঘুরছে, এটা হচ্ছে ওমেগা2 কৌণিক বেগ নিয়ে ঘুরছে, এটা হচ্ছে ওমেগা3 কৌণিক বেগ নিয়ে ঘুরছে। তো আমাদের এই ওমেগা1, ওমেগা2 এবং ওমেগা3 যদি অনুপাত বের করতে বলে, তাহলে কি করে বের করতে পারি আমরা, তো ওমেগা মানে কি বলেছে 1/√i, 1 যদি √i হয় এবং তার মধ্যে কত √l স্কয়ার m হবে, তো কি হবে প্রতিটা ক্ষেত্রে কিন্তু l স্কয়ার যদি অনুপাত বের করি, তো ওমেগা1 ওমেগা2 ওমেগা3 সমান সমান কত হবে, প্রথমের ক্ষেত্রে কত ছিল, হচ্ছে ওমেগা1 এর ক্ষেত্রে আমরা i1 পাবো, তাহলে কত হবে 1/√, এর মধ্যে কত, √এর মধ্যে আমি আলাদা করে লিখছি 1/12 ইনটু √এর মধ্যে কি হবে l স্কয়ার m, ঠিক আছে। এই ইস টু কত হবে 1/i2 এর মান কত 1/12 ইনটু √এর মধ্যে l স্কয়ার m, আর এখান থেকে কত হবে 1/√এর মধ্যে 6 l স্কয়ার m। তো উভয় পাশে কি হবে, এই √এর মধ্যে l স্কয়ার m এর এই পার্টটা আউট হয়ে যাবে, তিনটে ক্ষেত্রে অনুপাত আছে তো তিন ক্ষেত্রে আউট হয়ে যাবে। তাহলে কত করে থাকছে 1/√12 1/√12 ইনটু 1/√6। তখন এটা যদি পড়ে থাকে
তাহলে এক্ষেত্রে কি করতে পারি আমরা, এক্ষেত্রে আমরা এভাবে উত্তর রাখলেও হয়, কিন্তু এভাবেও কিন্তু উত্তর রাখলে হবে, এটা কোনো ভুল নেই। এভাবে যদি উত্তর রাখা, এখান থেকে আমাদের বলেছিল 1/√12, তো 1/√12 হবে, এটা 1/12 হবে, এটা 1/12, এটা হচ্ছে 1/6, মানে এটা 1/12 উল্টে গেলে কত হবে, √12 হবে, এটা কত হবে √12, এটা হবে √6, কাটাকাটি করলে কত হবে √2 ইস টু √2 ইস টু √2 না শুধু 1, তাহলে √2 ইস টু √2 ইস টু 1 হচ্ছে, অর্থাৎ অপশন √2 ইস টু 1, মানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন বি হচ্ছে এটা রাইট অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 20, কোশ্চেন নাম্বার 20-তে কি বলছে, বলছে 10 কেজি ভর বিশিষ্ট, অর্থাৎ এম এর মান কত বলেছে 10 কেজি, 10 কেজি ভর বিশিষ্ট একটি বস্তুকণা 0.5 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট, আর এর মান তাহলে কত বলেছে 0.5 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট এটি বৃত্তাকার পথে ঘুরছে, বস্তুটির কৌণিক গতিশক্তি কে এর মান আছে, ই এর মান বলে দিয়েছে, ই বা কে আমরা কৌণিক গতিশক্তি বলছি, এটা হচ্ছে আমরা কে দিয়ে লিখতে পারি, কে এর মান কত বলে দিয়েছে 32.8 জুল, 32.8 জুল বলে দিয়েছে। বস্তুটির চক্রগতির ব্যাসার্ধ বের করতে হবে, চক্রগতির ব্যাসার্ধকে অ্যাকচুয়ালি আমরা এটা ই দিয়ে লিখতে পারি, কিন্তু চক্রগতির ব্যাসার্ধকে আমরা কে দিয়ে লিখি, তো এই কে এর মানটা কত জিজ্ঞাসা করছে, তো কে এর মানটা আমরা কিভাবে লিখতে পারি, কে এর মানটা বের করতে বলেছে, তার সূত্র কি জানি, চক্রগতির ব্যাসার্ধ সূত্র কে √2 কি হয় I/m, অর্থাৎ জড়তা ভ্রামক বাই ভর, তো ভরের মান তো 10 কেজি বলে দিয়েছে, এটা মিটার এটা জুল, ঠিকই আছে, তার মানে এখান থেকে আমরা যদি আই এর মানটা বের করি, তাহলে আই মানে কত হবে, তো আই এর মান জানা নেই, তাহলে আই এর মানটাকে বের করে নিই, তো আই ইজ ইকুয়াল কত হবে m r², আই মানে কত m r², তো যে কোনো বস্তুর জন্য জড়তা ভ্রামক কমন সূত্র m r² হয়, তো এম এর মান কত, এম এর মান বলেছে 10 কেজি ইনটু r² মানে কত m r², আর মানে হচ্ছে 0.5 ইনটু 0.5, 0.5 ইনটু 0.5 m r², ঠিক আছে, তাহলে এখান থেকে কত হবে, এখান থেকে দশমিক তুললে তলায় হবে 10, আর এখান থেকে 10 কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 5 × 5 = 25, 5 × 5 = 25, মানে হচ্ছে একটা দশমিক হবে, মানে 2.5, কত তাহলে আই এর মান 2.5, আচ্ছা আই এর মান যদি 2.5 হয়, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে হচ্ছে যদি আমরা এখানে মানটা বসাই, তাহলে এখানে দেখতে পাবো যে যেটা আসবে সেটা হলো 2.5 বাই এম, এম এর মান কত বলে দিয়েছে, এম এর মান হচ্ছে 10 কেজি, তাহলে কত হচ্ছে √2 এর মধ্যে 25 বাই দশমিক তুলে তলায় একটা 10 চলে যাবে, 10 10 কে 100 হয়ে যাবে, অর্থাৎ 5 × 5 = 25, আর 5 10 কে 10 10 কে 100, 5 2 1/2, মানে 0.5, তো উত্তর কত হবে 0.5, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন সি হচ্ছে এটা রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। আর একবার বলি কি করলাম, এম বলেছিল 10 কেজি, আর বলেছে 0.5 মিটার, মিটার বলা হয়েছে 0.5 মিটার, এবং গতিশক্তি বলেছে 32.8 জুল। এখন প্রশ্ন, এটা তো কোনো কাজে লাগলো না, না এটা কোনো কাজে লাগবেও না, ঠিক আছে, কারণ গতিশক্তি এখানে কোনো কাজে লাগবে না, কৌণিক আমাদের চক্রগতির ব্যাসার্ধের মান বের করতে বলেছে, তাই আবার চক্রগতির ব্যাসার্ধের সূত্র হচ্ছে √I/√2 আছে, √2 I/m, √2 এর মধ্যেই I/m, আই এর মান কত তোমার জানা নেই, এম এর মান তো বলে দেওয়া আছে 10 কেজি, কিন্তু আমার কি আই এর মান বলা আছে, আই এর মান বলা নেই বলে আমরা m * r² করলাম, m মানে 10 কেজি, r² মানে হচ্ছে r মানে কত 0.5 বলেছিল, তাহলে 0.5 ইনটু 0.5 হবে, ঠিক আছে, তাহলে এখানে দশমিক শূন্য তুললাম, তুললে কত হলো, এখানে 10 10 কেটে গেল, তো 5 × 5 = 25, মানে 2.5 হবে এক্ষেত্রে, ঠিক আছে, 5 × 5 = 25, 2.5 একটা দশমিক, তো এত হলো আমার চক্রগতির ব্যাসার্ধ, তাহলে কে এর মান বের করলে 25/10, মানে দশমিক তুললে আবার একটা তলায় 10 হবে, তো 100, মানে 25, 5 × 5 = 25, 5 বেরিয়ে আসবে, এখান থেকে 10 থেকে 100 থেকে 10 বেরোবে, একদিকে 0.5, তাহলে 0.5 মিটার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, চক্রগতির ব্যাসার্ধ 0.5 মিটার, ঠিক আছে, 0.5 মিটার। এটা হলো কোশ্চেন নাম্বার 20। এই ছিল আমাদের 10 থেকে 20 পর্যন্ত কোশ্চেন, আমরা নেক্সট দিন 21 থেকে 30 পর্যন্ত দেখবো, ঠিক আছে।